নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে দেখেছি যে যে পার্টির সরকার বর্তমানে এসে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে বিজেপি যথেষ্ট লড়াই করেছে। গত সরকারের প্রচুর নিয়োগ দুর্নীতি শিক্ষাক্ষেত্রে আমরা দেখেছি। তো সেই ক্ষেত্রে এই একটা আইনজীবীদের প্যানেল আবার হাইকোর্টের মতো জায়গাতে সেটি স্বচ্ছভাবে করা অবশ্যই উচিত ছিল। কেন স্বচ্ছভাবে হয়নি এতে আমরাও হতাশাজনকভাবে আমরা খুবই হতাশ হয়েছি বলতে পারেন, এবং খুবই ডিজার্টেন যে নতুন সরকার আসার পরেও প্রপারভাবে একটা সরকারি আইনজীবীদের প্যানেল সেটাও নিয়োগ করা গেল না। দাদা বলছি, প্রথম যেটা আমাদের প্রশ্ন যে কলকাতা হাইকোর্টে আপনি একটা মামলা করেছেন এবং একেবারে সেই কি বলবো ঘিয়ের হাতে পুরো আগুনের মধ্যে মনে হচ্ছে যেন আপনি হাতটা ঢুকিয়ে দিয়েছেন। এই ধরনের জিনিস কেন করছেন, কিসের জন্য? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমার প্রথম প্রফেশন বা পেশা হচ্ছে আইনজীবী। আমি আইনের রাস্তায় চলি, ভারতীয় সংবিধান মাথার ওপরে, ভারতীয় সংবিধান মেনে যা কাজকর্ম করার সেগুলোতে আমাদের সবসময় পূর্ণ সমর্থন থাকে। আর আমাদের মাথার উপর আছে মহামান্য হাইকোর্ট এবং তারপর মহামান্য সুপ্রিম কোর্ট। দেখুন, যে জনস্বার্থ মামলাটি আমি হাইকোর্টে দায়ের করেছি, রীতিমতো করতে বাধ্য হয়েছি বলতে পারেন, কারণ হাইকোর্টে রাজ্য সরকারের নতুন যে আইনজীবীদের প্যানেল নিযুক্ত করা হয়েছে, সেই প্যানেল সাধারণত নিযুক্ত করে লিগাল রিমেমব্রেন্সে, সরকার আইন মন্ত্রণালয় থেকে সেইটি প্রকাশিত হয়। তো নতুন সরকার আসার পরে পুরনো সরকারের যা প্যানেল ছিল ডেফিনেটলি সেটা ক্যান্সেল করে দিয়ে নতুন অ্যাপয়েন্টমেন্ট নতুন প্যানেলে করা হয়েছে। কিন্তু সেই যে অ্যাপয়েন্টমেন্টটা, যেটা নতুন সরকার আইনজীবীদের প্যানেল যারা হাইকোর্টে মামলা করার জন্য যাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছে, সেই প্যানেলের যে নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পূর্ণভাবে অবৈধ। এবং যেভাবে নিয়োগ করা হয়েছে সেটা কারোর সঙ্গে কারোর পার্সোনাল সম্পর্ক, বায়াসনেস, এই সমস্ত বিচার বুদ্ধি বিবেচনা ছাড়া যে কোনোভাবে প্যানেল নিযুক্ত করা হয়েছে, যার জন্য যারা যোগ্য নয় প্যানেল পাওয়ার, যারা অযোগ্য, সেই সমস্ত অযোগ্যরাও আইনজীবীদের প্যানেলে জায়গা পেয়েছে। এবং আমার মামলা করার মূল কারণ হচ্ছে, সাধারণত যে কোনো সরকারি নিয়োগের ক্ষেত্রে, এটিও একটি সরকারি নিয়োগ, মেবি এটা কন্ট্রাকচুয়াল হতে পারে, মেবি এটা পার্মানেন্ট নয়, বাট আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, বিভিন্ন রকম আইন বারবার করে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে, যে যখনই সরকারি কোনো নিয়োগ করা হবে, সেটা সরকারি আইনজীবীদের প্যানেল হাইকোর্টের জন্য বা ডিস্ট্রিক্ট কোর্ট যে কোনো কোর্টের জন্য হোক, বা সেটি কন্ট্রাকচুয়াল হোক বা পার্মানেন্ট হোক, সেটি কিন্তু একটা ফেয়ার ওপেন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। প্রকাশ করতে হবে যে নিয়োগ প্রক্রিয়া কিভাবে করা হচ্ছে। অ্যাপ্লিকেশান যারা ক্যান্ডিডেট বা যারা ইন্টারেস্টেড প্যানেলে অন্তর্ভুক্ত হয় তাদের থেকে অ্যাপ্লিকেশান ইনভাইট করতে হবে। তারপর একটা প্যারামিটার ঠিক করতে হবে কাদেরকে আমরা কোন তাদের এলিজিবিলিটির বেসিসে নিযুক্ত করব। এই সমস্ত নোটিফিকেশান দিয়ে অ্যাপ্লিকেশান গ্রহণ করে তারপরে একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে। কিন্তু আমাদের মহামান্য হাইকোর্টের ক্ষেত্রে যে রাজ্য সরকার আইনজীবী প্যানেল নিযুক্ত করা হয়েছে, সেখানে না আছে কোনো নোটিফিকেশান, না কোনো ক্যান্ডিডেটদের থেকে অ্যাপ্লিকেশান চাওয়া হয়েছে, না কোনো প্যারামিটার দেওয়া হয়েছে কিসের ভিত্তিতে নিয়োগ করা হয়েছে। উদাহরণ যদি আমি দিতে শুরু করি, উদাহরণের লিস্ট অনেক লম্বা হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। সিভিল আর ক্রিমিনাল দুটো সাইডের জন্য দুটো প্যানেল তৈরি করা হয়েছে, দুবার করে। সিভিল প্যানেলে তিন থেকে চারটে ক্যাটাগরি আছে। একটা অ্যাডিশনাল গভর্নমেন্ট প্লিডার, সিনিয়র গভর্নমেন্ট অ্যাডভোকেট, জুনিয়র গভর্নমেন্ট অ্যাডভোকেট, ABC, এটা ক্রমান্বয়। টপ পোস্ট হচ্ছে অ্যাডিশনাল গভর্নমেন্ট প্লিডার। অ্যাডিশনাল গভর্নমেন্ট প্লিডারের ক্ষেত্রে সাধারণত প্রচণ্ড সিনিয়র যারা আইনজীবী, যারা অনেক কম্পিটেন্ট, যাদের ইন্ডিভিজুয়ালি মামলা হ্যান্ডেল করার অভিজ্ঞতা অনেক বেশি, সেই সমস্ত আইনজীবীদের নিযুক্ত করা উচিত। কিন্তু সেই লিস্টটা যদি আপনি চেক করেন, সেখানে একজন আইনজীবী নিযুক্ত হয়েছেন যার মতো 7 থেকে 8 বছরের অ্যাডভোকেসি করার অভিজ্ঞতা রয়েছে। অথচ যাদের 15 বছর, 20 বছর, 10 বছরের ওপর অভিজ্ঞতা রয়েছে, তাদের কাউকে প্যানেল দেওয়াই হয়নি, এবং কাউকে আবার গ্রুপ বি, গ্রুপ সি প্যানেলে ফেলে দেওয়া হয়েছে। পরপর যেভাবে ক্যাটাগরিতে প্যানেলটি সাজানো হয়েছে, সেটি দেখলে যে কোনো সাধারণ মানুষ বলবে এটা কিসের ভিত্তিতে করা হয়েছে। একজন অ্যাডভোকেট যিনি সবেমাত্র 2 বছর এনরোল্ড হয়েছেন, তিনি গ্রুপ এ অ্যাডভোকেট। একজন অ্যাডভোকেট যিনি 10 বছর ধরে অ্যাডভোকেসি করছেন, তিনি গ্রুপ সি অ্যাডভোকেট। বা এরকম অ্যাডভোকেটরাও রয়েছেন যারা 10 বছর 12 বছর প্র্যাকটিস করেছেন, অনেক লড়াই করেছেন, পূর্বতন রাজ্য সরকারের বিরুদ্ধে যথেষ্ট সাহসিকতার সঙ্গে আইনজীবী প্রফেশন চালিয়ে গেছেন, তাদেরকে প্যানেলভুক্ত করে দেওয়া হয়নি, কারণ তাদের কোনো বিশেষ সম্পর্ক বা কোনো ইনফ্লুয়েন্স যেটাকে বলি সেটা নেই। তো খুবই দুঃখজনক। এবং ক্রিমিনাল প্যানেলের ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতায় আইনজীবী, তাদেরকেও নিযুক্ত করা হয়। এর পরবর্তী ক্ষেত্রে ক্রিমিনাল প্যানেলের ক্ষেত্রে আরও দুর্নীতি হয়েছে। ক্রিমিনাল প্যানেলের ক্ষেত্রে হাইকোর্টের যে আইনজীবীদের প্যানেল, সেখানে 1 বছর 2 বছর অভিজ্ঞতা, সেরকম আইনজীবীদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে গ্রুপ বি প্যানেলে। গ্রুপ সি প্যানেলে তাদের থেকে অভিজ্ঞ আইনজীবীদেরকে রেখে দেওয়া হয়েছে। টোটালি এটা আনফেয়ার প্রসেস, টোটালি এটা লুকিয়ে করা, পেছনের দরজা দিয়ে করা, বায়াসলি করা, পার্সিয়ালি করা একটা প্রসেস, যেটা আইনের চোখে কখনোই গ্রাহ্য নয়। মহামান্য সুপ্রিম কোর্টের
দেয়া জাজমেন্টের সেটি পরিপন্থী, সেই সমস্ত বিষয়গুলিকে তুলে ধরে আমি হাইকোর্টে মামলা করেছি। কারণ দেখুন, আমরা আইনজীবী, আমাদের আইনজীবীদের নিয়োগে যদি এরকম দুর্নীতি হয়, আমাদের আইনজীবীদের প্যানেল নিয়োগের ক্ষেত্রে যদি এরকম পার্সিয়ালিটি বায়াসনেস দেখা যায়, তো সেই ক্ষেত্রে আমরা আইনজীবীরা যদি মাথা তুলে সংবিধানের শপথ নিয়েছি, আমরা সংবিধান অনুযায়ী যদি প্রতিবাদ না করি, তাহলে আমাদের আইনজীবীরা কী দাম থাকতে পারে। কিন্তু যেভাবে প্রতিবাদ আপনি করছেন তাতে তো মানে একেবারে সেই মানে রাজ্যে ক্ষমতায় এখন বিজেপি, হ্যাঁ, এবং আপনারাও বিজেপিপন্থী, এবং সেক্ষেত্রে আপনারা মামলা করছেন, অসুবিধা হবে না? দেখুন, আমি কোনো রকম পলিটিক্যাল পার্টির ছত্রছায়া নেই, বা কোনো রকম পলিটিক্যাল পার্টির কোনো রকম উইংসের আমি মেম্বারও নই। এই ক্ষেত্রে যে মামলাটি আমি করেছি সেটি একজন আইনজীবী হিসেবে করেছি। কারণ ওই যে আপনাকে প্রথমেই বললাম, ভারতীয় সংবিধানের ওপরে কোনো পার্টি পলিটিক্স কিছুই নয়। ভারতীয় সংবিধান হচ্ছে সবার ওপরে, ভারতীয় সংবিধানের রক্ষক হচ্ছে মাননীয় সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং অন্যান্য কোর্টগুলি, মহামান্য কোর্টগুলি। তো সেই ক্ষেত্রে আমরা যখন দেখছি একটা জায়গায় অবিচার হচ্ছে, একটা জায়গায় প্রপার নিয়োগ হচ্ছে না, একটা জায়গায় যারা যোগ্য, যারা সত্যিকারের যোগ্য, তাদেরকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে কিছু অযোগ্যদেরকে জায়গা করে দেওয়ার জন্য, কোনো রকম রাজনৈতিক ইনফ্লুয়েন্সের জন্য, সে যে পার্টিরই হোক না কেন। তো সেই প্রতিবাদ তো আমরা ডেফিনেটলি করব আইনজীবী হিসাবে। বলছি, আপনারা কি প্রথমে জানিয়েছিলেন মানে যারা এই মানে বোর্ডে আছেন বা তাদের? দেখুন, এই যে আপনি কথাটা বললেন যারা বোর্ডে আছেন, আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে যাবেন, তারা বলবেন বোর্ড হয়েছে কি হয়নি জানি না, বোর্ডে কে মেম্বার আছে জানি না। ওই যে বললাম, স্বচ্ছতার অভাব। যদি কোনো বোর্ড তৈরি হয়, তাহলে বোর্ডের একটা নোটিফিকেশন তো বেরোয়। লিগাল রিমেম্বারেন্সার হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা গভর্নমেন্ট স্ট্যাটুটরি অথরিটি। তো সেই ক্ষেত্রে তাদের তো একটা নিয়োগপত্র না দিলেও, নিয়োগের যদি নোটিফিকেশান পরে দেয়, আগে তো এটা দেখাতে হবে যে একটা কমিটি আমরা নিয়োগ করেছি, একটা বোর্ড আমরা নিয়োগ করেছি, 3 সদস্য, 5 সদস্য, 1 সদস্য, কি যাই সদস্য থাকুক, যে এনারা সরকারি আইনজীবীদের প্যানেল তৈরি করবেন। তো সেই বোর্ড বা কমিটি যদি গঠিত হতো কোনো নোটিফিকেশান দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট নোটিফিকেশান দিয়ে, তাহলে আমরা তাদেরকে অ্যাপ্রোচ করতাম। আমরা কাকে অ্যাপ্রোচ করতে হবে, কে প্যানেল করছে, কী কী প্যারামিটার, মানে কী কী যোগ্যতা দেখা হচ্ছে, সেটা আমরা তো কেউই বুঝতে পারিনি। কারণ কোনো নোটিফিকেশান, কোনো পাবলিক ডিসপ্লে কিছুই ছিল না এই প্যানেল নিয়োগের ক্ষেত্রে। এবং সর্বোপরি আমি একটি কথা যোগ করব, মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ 23শে জুন প্রবাবলি একটি অর্ডারে উনি নিজে উল্লেখ করেছেন যে সরকারি প্যানেলের আইনজীবীরা যাদেরকে নিয়োগ করা হয়েছে তারা মামলা করতে আগ্রহী নয়। এই মর্মে উনি লিগাল রিমেম্বারেন্সের কাছে একটি রিপোর্টও চেয়ে পাঠান যে কিসের প্যারামিটারের ভিত্তিতে আপনি এরকম আইনজীবীদের নিয়োগ করেছেন যারা মামলা করতেই আগ্রহী নয়। তো দেখতেই পাচ্ছেন, বিচারপতিদের মধ্যেও ক্ষোভ আছে, বিচারপতিরাও সন্তুষ্ট নয় প্যানেলের বেশ কিছু আইনজীবীর কাজকর্মের ভিত্তিতে। সেটা আমরা জুডিশিয়াল অর্ডারের মাধ্যমে রিফ্লেকশন পেয়েছি। তো এরপরে আমি জনস্বার্থ মামলা করেছি। মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যেখানে অবজার্ভ করেছেন প্যানেলের নিয়োগ করা লয়াররা কাজ করতে আগ্রহী নয়, ঠিকঠাকভাবে প্যানেল হয়নি, যেটা থেকে বোঝা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার তো ভয় থাকার কথা নয়, আমি তো সংবিধানের ছাত্র, তা বিচারপতিরা আমাদের মাথার উপর রয়েছেন অবশ্যই। না, কিন্তু আমরা যেটা জানি যে শ্রমিক ভট্টাচার্য অনেকবার এসেছিলেন এই সমস্ত মানে প্যানেলের জন্য, কিছু কথাবার্তাও নাকি হয়েছিল অনেকের সাথে। তো এই রকম মানে অবস্থা কেন? মানে বিজেপি সবে সরকার করেছে, মাত্র 2 মাস হতে চললো, তাতেই এত মানে এইরকম মানে অবস্থা। দেখুন, শ্রমিক ভট্টাচার্য, মাননীয় শ্রমিক ভট্টাচার্য হচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ। তো আমার মনে হয় না এই সরকারি আইনজীবীদের প্যানেল নিয়োগের ক্ষেত্রে ওনার কোনো স্ট্যাটুটরি পোস্ট বা ডিউটি আছে বলে। উনি করেছেন সেটা পার্টিগত দিক থেকে হ্যাঁ বা না সেটা আমি জানি না, কিন্তু উনি যে কোনো অথরিটি এই প্যানেল নিয়োগের ক্ষেত্রে অফিসিয়ালি বা আইনত, সেটা আমার কোনোভাবে আইনের ছাত্র হিসেবে মনে হয় না। কারণ উনি বিজেপির রাজ্য সভাপতি, একজন মাননীয় রাজ্যসভার সাংসদ। তো প্যানেল নিয়োগের ক্ষেত্রে ওনার কোনো রোল থাকা উচিত নয়। এবার আছে কি নেই সেটা বলতে পারবো না, কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন সেই প্রেক্ষিতেই বলছি, ওনার কিন্তু কোনো রোল এই ক্ষেত্রে থাকা উচিত নয়। এটা পুরোপুরি সরকারের কাজ, এবং উনি যেহেতু নিজেই বারবার বলেছেন সরকার আর দল আলাদা, তো সেই ক্ষেত্রে উনি রাজ্য সরকারের কোনো স্ট্যাটুটরি পোস্টে নেই, কোনো মন্ত্রী নন, কোনো এমএলএও নন। তো সেই ক্ষেত্রে ওনার প্যানেল নিয়োগের ক্ষেত্রে কোনো রকম অন্তর্ভুক্তি বা কোনো রকম যোগদান থাকাটা উচিত নয় ওনার নিজের কথা অনুযায়ী। এবং দ্বিতীয় কথা, আপনি যেটা বলছেন যে নতুন রাজ্য সরকারে আসার পরে কেন এই ঘটনাটা ঘটছে, দেখুন, সরকারি আইনজীবীদের প্যানেল হাইকোর্টে, যেটা সাধারণত আমরা দেখি পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকে। গত সরকারের ক্ষেত্রে গত সরকারের তৃণমূল ঘনিষ্ঠ আইনজীবীরা নিযুক্ত হয়েছেন, এখন হয়তো বিজেপি ঘনিষ্ঠরা হচ্ছেন বা হবেন, কিন্তু এটা হওয়ার কথা নয়। অ্যাকচুয়ালি প্রপার যারা আইনজীবী, এলিজিবল আইনজীবী, কম্পিটেন্ট আইনজীবী, অভিজ্ঞ আইনজীবী, যাদের ধরুন কাজ করার আইনজীবী হিসাবে অভিজ্ঞতা অনেক বেশি, যারা একার কৃতিত্বে অনেক বেশি মামলা সামলেছেন, তাদেরই এই ক্ষেত্রে নিয়োগ হওয়ার কথা। কোনো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট কিন্তু সরকারি আইনজীবী প্যানেলে হওয়া উচিত নয়, কারণ সরকারকে ডিফেন্ড করার জন্য এই আইনজীবীদেরকে নিযুক্ত করা হয়। এটা কিন্তু বৃহত্তর জনস্বার্থ এক্ষেত্রে জড়িত। এটা আমি বলছি না, মহামান্য সুপ্রিম কোর্ট বলছেন। কারণ দেখুন, মানুষ বিচার চাইতে হাইকোর্টে আসে, সেই ক্ষেত্রে যদি অযোগ্য আইনজীবীরা থাকেন তাহলে মানুষের বিচার পেতে কিন্তু যথেষ্ট অসুবিধা হবে, মানুষ কিন্তু বিচার পাবেন না। তাই এটা বৃহত্তর জনস্বার্থ বিঘ্নিত হয়েছে এই অযোগ্য আইনজীবীদের
এই প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত করার জন্য, যেটি কোনো রকম স্বচ্ছ প্রক্রিয়া নয়। তো সেই ক্ষেত্রে আমি ওই জন্য জনস্বার্থ মামলা করে দ্বারস্থ হয়েছি। এবার দেখা যাক সরকার কি স্ট্যান্ড নেয় মহামান্য হাইকোর্টের কাছে। না বলছি এই ধরনের মানে জিনিস কেন করলো কেন, মানে আপনার কি মনে হয় আজকে মানে যেখানে সরকার মাত্র 2 মাসের সরকার, সেখানে তো প্রথম থেকেই বলা উচিত ছিল যে স্বচ্ছভাবে হওয়া উচিত। অবশ্যই স্বচ্ছভাবে হওয়া উচিত, কারণ নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে দেখেছি যে যে পার্টির সরকার বর্তমানে এসে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে বিজেপি যথেষ্ট লড়াই করেছে। গত সরকারে প্রচুর নিয়োগ দুর্নীতি শিক্ষাক্ষেত্রে আমরা দেখেছি। তো সেই ক্ষেত্রে এই একটা আইনজীবীদের প্যানেল আবার হাইকোর্টের মতো জায়গাতে, সেটি স্বচ্ছভাবে করা অবশ্যই উচিত ছিল। কেন স্বচ্ছভাবে হয়নি, এতে আমরাও হতাশাজনকভাবে আমরা মানে খুবই হতাশ হয়েছি বলতে পারেন, এবং খুবই ডিজার্টেন যে নতুন সরকার আসার পরেও প্রপারভাবে একটা সরকারি আইনজীবীদের প্যানেল সেটাও নিয়োগ করা গেল না। এটা খুবই দুঃখজনক, এবং এর জন্যই আমরা আইনের দ্বারস্থ হয়েছি। যেটি হয়েছে সেটি অবশ্যই ঠিক হয়নি, আর ঠিক হয়নি বলেই তো আমরা জনস্বার্থ বিঘ্ন হওয়ার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছি।